দেখতে সুসজ্জিত এবং নান্দনিক মনে হলেও এটা কিন্তু বেশ পুরনো একটি জমিদার বাড়ি। জমিদার বাড়ির গল্প বলতে গেলে সেটা আদৌ শেষ হবে না, কারণ তৎকালীন জমিদাররা ছিল ব্যাপক রহস্যময়, যে রহস্যগুলো আজও উদ্ঘাটন করা যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভ্রমণের মাধ্যমে জ্ঞান এবং অভিজ্ঞতার ব্যাপক প্রসারতা ঘটে, যার ফলে আমাদের প্রত্যেকেরই ট্রাভেল করা অতীব জরুরি। আজকে আমরা ট্রাভেল করতে করতে এমন একটা জমিদার বাড়িতে এসেছি যেটা কিন্তু ব্যাপক রহস্যময়। এই জমিদার বাড়িটির নাম হচ্ছে পোদ্দার জমিদার বাড়ি, যার নামকরণের মাধ্যমেই এই জায়গাটার নামও কিন্তু এখন পোদ্দার বাড়ি নামেই পরিচিত। বর্তমানে এই জমিদার বাড়ি সংস্কারের মাধ্যমে ব্যাপক পরিমাণে সুন্দর কারুকাজ করা হয়েছে। প্রথম দেখাতে এটা কিন্তু কখনোই মনে হবে না যে এটার বয়সও প্রায় 200 বছরের উপরে। এই জায়গাটার আশেপাশেই রয়েছে বেশ বয়স্ক গাছ, যার কারণে অন্ধকার মনে হয়। আমরা যদি আজ থেকে 2 কিংবা 3 বছর পিছনে ফিরে যাই তাহলে দেখতে পাবো ঠিক এইরকম একটা বাড়ি। এই পুরনো বাড়িটি কিন্তু পোদ্দার বাড়ি, যা বর্তমানে সংস্করণের মাধ্যমে বেশ সুন্দর করে গড়ে তোলা হয়েছে। আসলে সংস্করণের পূর্বে যেমন ছিল একেবারেই ভুতুড়ে অবস্থা, সচরাচর দিনের বেলাও সেখানে কেউ প্রবেশ করতে ভয় পেত। বাংলাদেশের প্রত্যেক প্রান্তেই যে জমিদার বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এরকম সুন্দর করে আসলে মডিফাই করে রাখা উচিত, আদারওয়াইজ কিন্তু আমরা এই জাদুঘরগুলো একেবারেই হারিয়ে ফেলবো। এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এটাও কিন্তু একটা জমিদার বাড়ি। এই যে পিছনে দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই জমিদারের নাম ছিল কি মিয়া ভাই? পোদ্দার বাড়ি। আচ্ছা, পোদ্দার বাড়ি, মানে পোদ্দার ছিল, যার কারণে এই জায়গাটাই, এদিকে একটু ঘুরে দেখেন, এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা পুরাটাই। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু পোদ্দার বাড়ি নামে পরিচিত। আমার সাথে যে ভাইটি রয়েছেন তিনি কিন্তু সেখানকার লোকাল। তার দেয়া তথ্য অনুযায়ী 1971 সালে পাকিস্তানি পাখানাদার বাহিনী যখন বাংলাদেশের উপরে অ্যাটাক চালায় তখন কিন্তু এখানকার সেই জমিদাররা ভারতে আশ্রয় নেয়। তৎকালীন মুক্তিযুদ্ধের সময় বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের লোক আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আশ্রয় নেয়। তৎকালীন জমিদাররা ভারতে পাড়ি জমানোর পরে এই বাড়িটি হয়ে যায় মুক্তিযুদ্ধ ক্যাম্প। আমরা একটু ভিতরের দিকে যাবো, আসেন। কারুকাজগুলো কিন্তু আমরা দেখলে বরাবর অবাক হয়ে যাই। বর্তমান প্রজন্ম যারা বাড়ি তৈরি করে তাদেরটা কিন্তু এটা থেকে একেবারেই আলাদা। মানে তারা আসলে এরকম 100, 200, 400, 500 বছর আগে কিভাবে যে এত সুন্দর নকশা তৈরি করতো আমাদের আসলে ধারণা বাইরে। ঠিক আছে, আপনি ভিতরে আসেন। ভিতরে আসেন। আচ্ছা, এটাকে মোটামুটি বারান্দা হিসেবে বলা যায়। এই মানে এদিকে দেখেন কি সুন্দর করে কাজ করা। এটা কিন্তু তাদের আসলে রুচি ছিল কত সুন্দর। দেখুন না ওই যে, আর এখানে একটা ঘর। ও আচ্ছা, তাদের ঘরগুলো দেখেন কি সুন্দর আসলে। এই যে ভিতরের জায়গাটা এই যে মোটামুটি খুব সুন্দর আর কি। আর হচ্ছে সিঁড়ি কোথায়, এই যে একটা দরজা আছে এখানে, তারা এই যে জায়গাগুলো এখানে কিন্তু আসলে মানে জিনিসপত্র রাখতো, আসলে গুছাই রাখতে সুন্দর করে আর কি, ওই যে ছোট ছোট জায়গায়। আচ্ছা, এই যে পোদ্দার ছিল সবাই ওরা কি মুসলিম ছিল নাকি? হ্যাঁ, মুসলিম ছিল। আচ্ছা আচ্ছা, মুসলিম ছিল। নাম কি ছিল তার? হ্যাঁ, কি যেন একটা নাম তো ছিল। পোদ্দার ছিল। যারা পোদ্দার পদবি থাকে না সেগুলো ছিল। বাড়িটা কিন্তু দোতলা। দোতলা একটু গিয়ে দেখবো। নিচতলা আছে, এদিক দিয়ে ঠিক আছে। আচ্ছা, আমাদের সিঁড়িটা হচ্ছে এই দিক দিয়ে। আচ্ছা, এখানে তো কোনো বাধ্যবাধকতা নাই, মানে নাচে উঠতে পারে কি না? সবাই আসতে পারবে, সবাই। এখানকার এই যে সিঁড়িটা সেটা কিন্তু পিছনের দরজা দিয়ে প্রবেশ করেই তারপরে দেখা যাবে যে সিঁড়িটা এই বেশ কয়েকদিন আগেও ছিল একেবারেই ভুতুরে। মডিফাই করার পরে এই বাড়িটা কিন্তু এখন বেশ সংরক্ষিতই রয়েছে। এর পূর্বে এখানকার স্থানীয় জনসাধারণ যে যুবক ছেলেপেলে আছে তারা কিন্তু সেখানে বসে আড্ডা, তারপরে নেশাপানি এগুলো করত, কিন্তু বর্তমানে সুরক্ষিত রয়েছে, যার ফলে তেমন একটা হয় না। আচ্ছা, এই দোতলার জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, ভারী সুন্দর। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হাতের 2 দিকেই রয়েছে 2টা রুম, প্রত্যেকটা রুমেই রয়েছে 4টি করে দরজা। এই বরাবর গিয়ে আমরা হাতের বামে যে রুমটিতে প্রবেশ করেছি সেই রুমটা থেকেই যাওয়া যায় বারান্দায়। এছাড়াও রয়েছে ঠিক মধ্যবর্তী অবস্থানেও একটা দরজা। 200-400 বছর আগের জমিদারদের যে বারান্দাগুলো ছিল সেগুলো কিন্তু ছিল অসম্ভব সুন্দর। এই যে এখানে দেখা যাচ্ছে যে বারান্দা, সেখানে আসলে কিন্তু অসম্ভব সুন্দর একটা ফিল পাওয়া যায়। বর্তমান প্রজন্ম যেই বারান্দাগুলো তৈরি করে সেটা থেকে কিন্তু এইটা একেবারেই ডিফারেন্ট। আর ছাদেও তো মনে হয় যাওয়া যায়। হ্যাঁ, ছাদে যাবে, সেটাই পিছনে সিঁড়ি আছে। আচ্ছা, দেখি তো ছাদের বিষয়টা। আচ্ছা, এই যে একটা রুম আছে এদিকেও। দেখেন দরজা, রুম এগুলো দিয়ে ভরা। আসলে এটার ভিতরে মানুষ এখন থাকে না, কারণ মানুষ হয়তো বা ভয় পায় না কি আমি জানি না সঠিক। তো এর জন্য মানুষের বসবাস এখানে নেই। সবাই ঘুরতে আসলে কিছু মন চাইতে আসতে পারবে। এই যে দোতলার উপরে দেওয়া যায়, মন চাইলে এখানে আসতে পারবে।
এটা হচ্ছে কথা বাস্তব, মন চাইলে এখানে আসা যায়। আর এই হচ্ছে ছাদ। ছাদটাও কিন্তু মোটামুটি আসলে ছাদটা দেখলে মনে হবে না, পরিচ্ছন্নতা আছে। মানে আসলে ছাদটা দেখলে মনে হবে না যে এটা একটা জমিদার বাড়ি, কিন্তু এটা আসলে জমিদার বাড়ি ছিল, যার কারণে পোদ্দার বাড়ির নাম হয়েছে এই জায়গাটার। ছাদটা কিন্তু বর্তমানে রিসেন্টলি অন্যান্য বিল্ডিং এর ছাদের মতোই লাগতেছে। জমিদার বাড়ির এই স্বচ্ছ পরিষ্কার ছাদ মডিফাই করার পূর্বে কেমন ছিল সেটা একটু দেখে আসি। এই চিত্র প্রদর্শিত হতো মডিফাই করার পূর্বে। পুরো বিল্ডিং জুড়েই রয়েছিল এরকম অপরিচ্ছন্ন, যার ফলে মনে হতো ভুতুড়ে এবং যে কেউ সেখানে গেলে ভয় পেত। তৎকালীন জমিদারদের স্নান করার জন্য রয়েছিল দিঘি। এখানেও বেশ বড় একটা দিঘি রয়েছে যেটা শেষ করা যায় না। জমিদারদের আসলে এটা ছিল মনে হয় ঘাট, তাই না? ঘাটে এখানে গোসল করতে সবাই। আচ্ছা, আমার সাথে থাকা ভাইটির কাছ থেকে ইনফরমেশনের মাধ্যমে আমরা জানতে পারলাম দিঘির পানি কখনোই শুকায় না। আসলে শুধু জমিদার বাড়িগুলোই রহস্যময় নয়, এর সাথে থাকা যে দিঘি অথবা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলোও কিন্তু ব্যাপক পরিমাণে রহস্য নির্ভর। জীবদ্দশায় মানুষ মনে হয় শুকাতে দেখে না না কখনো, না তাই না? দেখেন না, না না। এখানে আচ্ছা, এর কারণ কি? কারণটা কি আসলে? এপাশে মানে পানি কোথাও বেরিতে পারে না, ওখানে জমাবদ্ধ থাকে। আচ্ছা, মানে পানি ছিঁচলেও পানি উঠে না, ও না, মানে এরকম একটা প্রচলিত ধারণা। ওখানে তো তাইলে তো মানুষ মনে হয় গোসল করতেও ভয় হ্যাঁ পায়। গোসল করতে ভয় পায়। ও আচ্ছা আচ্ছা, মানে ওখানে দিঘি পানি আসলে। নিয়ে সবাই রান্না বান্না করে আর কি। হ্যাঁ, মানে এটা একটা ভয়ঙ্কর বিষয়ে কাজ করে। পুকুর চালা হিসাবে সবাই জানে। আচ্ছা, পুকুর চালা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, তো আমরা এই মুহূর্তে এখন যেটা আছি পোদ্দার বাড়ি, একেবারে ওই যে ওখানে ওঠা যায়, ওখানে ওঠা যায়। ওখানে কিন্তু আসলে খুব সুন্দর একটা জায়গা। এই তো এখান থেকে ওঠা যায়। এখান থেকে পড়বো আবার না? না না, এটা হচ্ছে একেবারে পোদ্দার বাড়ির চূড়া, একেবারে চূড়ায় আমি। এখান থেকে সবকিছু দেখতে পারবেন, সব আশেপাশে যা আছে। এখান থেকে মোটামুটি খুব সুন্দর আসলে। এইটা হলো একেবারে চূড়া, যেখানে দাঁড়িয়ে মোটামুটি চতুর্দিকের সব কিছু উপভোগ করা যায় খুব সুন্দরভাবে। আমাদের এই পোদ্দার বাড়ির পরিদর্শনটা কিন্তু মোটামুটি শেষ হতে চলেছে। এখন আমরা নিচের দিকে যাব। এই যে আমাদের সিঁড়ি, একেবারে ছোট্ট, মানে তৎকালীন সময় তারা কত আসলে গুরুত্বপূর্ণভাবে এই যে উপরে যে সিঁড়িটা দেখা যাচ্ছে ছোট, এই সিঁড়ি দিয়ে কিন্তু আমি একেবারে চূড়ায় উঠেছিলাম। সে জায়গাটাও সুন্দর। পরিদর্শনের মাধ্যমে আমরা শেষের দিকে যাচ্ছি। পরিদর্শনের মাধ্যমে আমাদের জ্ঞান বাড়ে। তো আমাদের জ্ঞানের পরিধি যদি বাড়াতে চাই তাহলে কিন্তু আমাদের পরিদর্শন করাটা অতীব জরুরি। এই যে বাড়ি অত্যন্ত পুরনো, মানে বিষয়টা হচ্ছে আমরা অন্যান্য যে জমিদার বাড়ি ঘুরেছি তার থেকে কম, কিন্তু এটাও একটা জমিদার বাড়ি এবং বেশ পুরনোই বলা চলে। পোদ্দার এই জমিদার বাড়ি পর্যবেক্ষণ এবং পরিদর্শনের শেষ মুহূর্তে এসে আমার মনে হলো জমিদারদের তৈরিকৃত এই সম্ভ্রান্ত বারান্দায় একটু পায়চারি করা যাক। আমি আসলে সেই ফিরে গিয়েছিলাম 2 থেকে 400 বছর পিছনে, যখন তারা আসলে এখানে এসে পায়চারি করতে এবং সেটার একটা ভাইবস নেওয়ার চেষ্টা করছিলাম। সেখানে একটু সময় পায়চারি করার মাধ্যমে আমি এটা উপভোগ করতে পারলাম যে তৎকালীন সময়ে আশেপাশে তো তেমন বাড়ি ছিল না। এখানে যদি একটা চেয়ার পেতে বসা যেত তাহলে কি ভালোই না লাগতো। আমি আসলে সেখানে দাঁড়িয়ে রিয়ালাইজ করতেছিলাম যে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, এখানে একটা চেয়ার পেতে জমিদাররা বসে আছে হুক্কা হাতে নিয়ে। তৎকালীন জমিদারদের ছিল একের অধিক দাসদাসী, তারা তাদের সেবা করেই যেত। আর জমিদাররা পায়ের উপরে পা তুলে তার প্রজাদের আদেশ হুকুম নির্দেশ এগুলো করেই যেত। আদেশ হুকুম অথবা নির্দেশ পালনে যদি প্রজাদের কোনো মতে ব্যাহত করত তাহলেই তাদের উপরে নেমে আসতো অত্যাচারের ঝুম বৃষ্টি। বেশিরভাগ জমিদারদের চরিত্রই আসলে এরকম অত্যাচার সুলভ ছিল, যা তৎকালীন প্রজা এবং জনসাধারণের জন্য ব্যাপক কষ্টদায়ক ছিল।